হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। দ্বিতীয় যেটা, সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না, আসলেই তিনি এয়ারপোর্টে কি গ্রেফতার হবেন, তাকে কি অ্যারেস্ট করা হবে। থার্ড যে পয়েন্ট, সাকিব আল হাসানের ব্যাপারে বা সাকিব আল হাসানের এগেইনস্টে যে মামলাটা করা হয়েছে, এটা আসলে রিগার্ডিং দ্য কারেন্ট সার্কামস্টেন্স কতটুকু স্ট্রং। যাদের রিমান্ডে নিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, এ সময় তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে নানা তথ্য। এবার চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাকি তাকে মারতে এসেছিলেন, যার পেছনের কারণও খোলাসা করেছেন পলক। ঢাকা চাইলেই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় দিল্লি। প্রশ্ন হলো যে ঠিক আছে, ঢাকা চাইলো, দিল্লি দিল না, তার ফলাফলটা কি হবে? সেটা কি ভারতের জন্য ভালো হবে? ভারত কি স্বস্তি পাবে? স্বস্তি পাবে না। তো ত্রিপুরার এই বিপদের দিনে বাংলাদেশ ত্রিপুরার পাশে প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাঠাবে। আমার কাছে ভালো লাগছে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় শুধুমাত্র ত্রিপুরার জন্য। ভাই, আমি গরিব মানুষ, আমি 2-4টা পয়সা সেই ফান্ডে দিব, কারণ এটা দরকার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, সাকিবকে কিন্তু ক্রিকেট থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। কোনো রকম ক্রিকেট খেলতে পারবে না সাকিব আল হাসান। বাংলাদেশ এয়ারপোর্টে আসার সাথে সাথেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং ভারতকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে কথা বলেছে বাংলাদেশের সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আমি বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে সাকিবকে কোন কোন কেসে ফাঁসানো হয়েছে এবং কোন কেসে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সারা জীবনের জন্য কিন্তু সাকিবের ক্যারিয়ারটা পুরো ধ্বংস হয়ে গেছে এই রাজনৈতিক ঢুকতে গিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় দিল্লি। প্রশ্ন হলো যে ঠিক আছে, ঢাকা চাইলো, দিল্লি দিল না, তার ফলাফলটা কি হবে? সেটা কি ভারতের জন্য ভালো হবে? ভারত কি স্বস্তি পাবে? স্বস্তি পাবে না। এবং এর সুযোগ কি অন্যরা নেবে না? অবশ্যই নেবে। ইতিমধ্যে দেখেছেন যে ভারতের বাংলাদেশের যে এখন প্রধান দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের একটি বৈঠক হয়েছে। ইতিমধ্যে গুলশানে দেখা করেছেন এবং 1 ঘন্টা ব্যাপী এই বৈঠকে বাংলাদেশের সাথে পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়েছে। বিস্তারিত আমরা জানি না, কিন্তু বোঝা যাচ্ছে যে পাকিস্তান একটু এই পট পরিবর্তনের ফলে বেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং তাদেরকে যেভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল, এক ধরনের নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেই জায়গা থেকে তারা মুক্ত হয়ে প্রথমবারের মতন একেবারে সরাসরি তারা বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করতে পেরেছে। এটা কি যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, এইভাবে বিএনপি মহাসচিবের সঙ্গে তারা কি বৈঠক করতে পারতো? বা বিএনপি মহাসচিব যদি বৈঠক করতেন তখন বিএনপির কি অবস্থা হতো, পাকিস্তানের হাই কমিশনের কি অবস্থা হতো, এটি নিয়ে সরকারের প্রতিক্রিয়া কি হতো, এটা সবাই জানে। যেমন ধরেন ভারতের হাই কমিশনার যেখানে সেখানে যেতে পারেন, বৈঠক করতে পারেন, কিন্তু বিএনপির কাছে যান না, বা গেলেও একবারই আমরা দেখছিলাম নির্বাচনের আগে একটাই মাত্র ডিনার হয়েছে, বাস এইটুকুই, এর বেশি হয়নি। এখন কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা গেছেন প্রধান উপদেষ্টা দপ্তরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, পররাষ্ট্র যে উপদেষ্টা এবং সচিবের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু বিএনপির সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত বৈঠক করেনি। অন্যদিকে কিন্তু পাকিস্তান এবং চীন তারা কিন্তু বৈঠক করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। এর কারণ হলো নয়াদিল্লি কিন্তু অলরেডি ব্যাক গিয়ারে চলে গেছে, তারা আর সহজ করতে পারছে না। এখন যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেই ট্রাইব্যুনাল যদি ওয়ারেন্ট ইস্যু করবে তো অবশ্যই তখন কি করবে? তখন দিল্লি বলবে যে আমরা বাধ্য না, আমরা রেখে দিলাম। হ্যাঁ, বাংলাদেশ যুদ্ধ করে পারবে না, কিন্তু এই যে শেখ হাসিনাকে ফেরত দিবে না, তাহলে তার পরিণতি যে ভালো হবে না, এটা তো পরিষ্কার। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ভারত সরকার, অথচ দাবি কিন্তু উঠছে, তারা কিছু বলছে না। তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে পাঠাতে তো জোর করছে দিল্লি। দিল্লি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে তৃতীয় কোনো দেশে যদি যায় তাহলে ভারত একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবে এবং সরকারের সঙ্গে যদ্দূর সম্ভব তাদের যেই দূরত্বটা তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্য চেষ্টা করবে। কেননা ভারত কোনোভাবেই চাইবে না যে এই দূরত্বের সুযোগ নিয়ে চীন পাকিস্তান ভেতরে ঢুকুক, কারণ এই 2 দেশ হচ্ছে তার আজন্ম শত্রু। সুতরাং এখন এই কোনোভাবেই ভারত এই ব্যাকফুটে থাকতে চাইবে না, এতে তাদের আঞ্চলিক এবং বাণিজ্যিক নানা রকমের সমস্যা আছে, সমস্যা বাংলাদেশেরও আছে। সেই কারণে বাংলাদেশ মুখোমুখি কোনো সংঘাত করতে চায় না। খুব চমৎকার ভাবে বাংলাদেশ এই বিষয়টা হ্যান্ডেল করছে।
তো এখন ভারত যদি কোনো যেমন বন্যার এই ঘটনায় মানুষ আবার ক্ষুব্ধ হয়েছে, যদি এইভাবে পর্যায়ক্রমে নানা রকম সংকট তৈরি করতে থাকে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব আরো বাড়তে থাকবে এবং তত বেশি পাকিস্তান এবং চীন তারা কিন্তু কাছে আসতে থাকবে। যাই হোক, এখন যেটা হলো যে এখন 20 দিন ধরে ভারতে অবস্থান করছে শেখ হাসিনা। তার বোন রিহানা, যেটা শোনা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই লন্ডনে চলে গেছেন। তার মানে শেখ হাসিনা একা আছে। কোথায় আছেন দিল্লিতে সেটাও প্রকাশ করার মতন অবস্থায় নেই। মাঝখানে শেখ হাসিনা এবং তার পুত্র জয় দুইজনেই বেশ ভিডিও বার্তা, অডিও বার্তা পাঠাচ্ছিলেন, ভিডিও বার্তা দিচ্ছিলেন। জয় কিন্তু বন্ধ করে দিয়েছে, শেখ হাসিনাও কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন আর তার কোনো অডিও কিন্তু দেখা যাচ্ছে না। বোঝাই যাচ্ছে যে এই বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ভারত এটা মনে করছে যে এটা মানে সম্পর্কের ক্ষেত্রে মানে একটা সমস্যা তৈরি হতে পারে। হয়তো তারা সিগন্যাল দেওয়াতে শেখ হাসিনা এবং জয় তাদের বক্তব্য দেওয়া বন্ধ করেছে। এখন যেটি আসছে সামনে, যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে অনেকে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছে। আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ জানালে ভারত কি তাকে ঢাকা হাতে তুলে দিতে বাধ্য? এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ জানানো হয়নি দিল্লিকে, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ নেতা কর্মকর্তাকে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, যার দরুন ভারতে থাকার বৈধ আশ্রয়টুকু হারাচ্ছেন শেখ হাসিনা। এছাড়া তার বিরুদ্ধে হত্যা এবং গণহত্যার মতো মামলা হয়েছে অনেকগুলো। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব। তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013 সালে যে প্রত্যার্পণ চুক্তি আছে তাতে শেখ হাসিনাকে বাংলাদেশ হাতে তুলে দিতে বাধ্য। মির্জা ফখরুল আরো বলেছেন, প্রত্যার্পণের পরে খুনের আসামি হিসেবে শেখ হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ভারত সরকার। অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান বাংলাদেশে ভারত বিরোধিতা আরো বাড়াবে তাও ভালো মতো বুঝতে পারছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রের বরাতে আনন্দবাজার বলছে, এমন পরিস্থিতি এড়াতে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে দিল্লি। এছাড়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013 প্রত্যার্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যার্পণের উদ্দেশ্যে। 2016-তে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল। কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যার্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, সেক্ষেত্রে দাবি মানতে বাধ্য নয় দিল্লি। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যার্পণের পরে দীর্ঘ কারাবাস বা প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975 15ই আগস্টে শেখ হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 75-এর 15ই আগস্টের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট অনেক পার্থক্য, এটা ভারত সরকার ভালোই জানে। ভারত বাংলাদেশের সাথে যে পরিমাণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত যুক্ত হয়েছে, সেখানে এমন কোনো অস্বস্তি রাখা যাবে না যাতে বাংলাদেশ বারবার সেই বিষয়ে প্রশ্ন তুলতে পারে। সুতরাং শেখ হাসিনাকে এখন তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করা ছাড়া ভারতের আর কোনো গত্যন্তর নেই। এটাও সত্য আবার যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণ করবে না, বরং বাংলাদেশ সরকার দাবি জানানোর আগেই ভারত চেষ্টা করছে তৃতীয় কোনো দেশে তাকে আশ্রয় বিষয়টি নিশ্চিত করতে। সেটি কখন হবে সেটা নিশ্চয়ই এখন দেখার বিষয়। দর্শক, লুৎফুজ্জামান বাবর ওরফে স্পাইক বাবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনায় লুৎফুজ্জামান বাবর, কিন্তু অনেকে আপনারা ভালো করে জানেন না যে কেন আসলে লুৎফুজ্জামান বাবরের এই যে ছবিটা খুবই ভাইরাল। আলোচনার শুরুয়াতটা করেছেন কিন্তু খোদ ডক্টর ইউনূসী। আপনাদের খেয়াল থাকার কথা যে তিনি মানে ক্ষমতায় আসার পরপরই, আসন গ্রহণ করার পরপরই ভারতের একটা গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিল, ভারত যদি কোনো রকম উল্টাপাল্টা অ্যাকশন করে তাহলে 7 সিস্টার্স উত্তপ্ত হবে। আর সেখান থেকে আসছে 7 সিস্টার্স ইস্যুতে লুৎফুজ্জামান বাবরের ভূমিকা এবং কেন আসলে ভারত লুৎফুজ্জামান বাবরকে ভয় পেত। আপনাদের সকলের নিশ্চয় খেয়াল থাকার কথা 7 ট্রাক অস্ত্র মামলার কথা, তাই না? আসুন দেখি কেন আসলে কি ঘটতে যাচ্ছিল। ভারতের 7 সিস্টার্স মানে উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যগুলোর নাম হচ্ছে কি, ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, যেখান থেকে এখন বন্যার ইস্যু হচ্ছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয়। বেসিক্যালি এই 7টা রাজ্যকে একত্রে বলা হয়ে থাকে 7 সিস্টার্স। তো অনেকে ভাবেন যে লুৎফুজ্জামান বাবর হচ্ছে ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড একটা নাম। লুৎফুজ্জামান বাবর 7 সিস্টারে একটা বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আর চীন, পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বড় ধরনের ক্ষতির দিকে এগিয়ে গিয়েছিল লুৎফুজ্জামান বাবর। 2004 সালের ঘটনা, আপনাদের খেয়াল আছে, 10 ট্রাক ভর্তি
অস্ত্র, গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তিনি। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করেছিল। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং মেঘালয় মূল ভারত থেকে তারা আলাদা হতে চেয়েছিল। আর সেখানকার আন্দোলনকারীদেরকে 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন তৎকালীন সময় লুৎফুজ্জামান বাবর, কিন্তু দিন শেষে সেটা তিনি করতে পারেন না। এমনকি সেই মামলায় তিনি পরবর্তী সময় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন যাবত তিনি এখনো জেল খাটছেন। আর এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরকে বের করার জন্য অনেকেই চাচ্ছেন। আর বিশেষ করে যারা ভারত বিরোধী একটা শক্ত অবস্থানে আছে তাদের বক্তব্য ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনারা যা বুঝতে পারছেন যে এই মুহূর্তে ভারতকে শায়েস্তা করার জন্য লুৎফুজ্জামান বাবরকে জরুরি। তবে ডক্টর ইউনূসের সরকার কখনো এই কাজ করবে না যে বাবর সাহেবকে মুক্ত করে মানে 7 সিস্টার্সকে উত্তপ্ত করতে দিবে। এটা কূটনৈতিক কারণে হবে না। আচ্ছা, আমরা যদি দেখি তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে কেন তিনি বরাবরই আলোচনায়। 1958 সালের 10 অক্টোবর লুৎফুজ্জামান বাবরের জন্ম। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু খুব বেশি না, মাত্র এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতন নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তখনও তিনি আপনার সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয় তাদের মধ্যে প্রবল ক্ষমতাবান ছিলেন এই লুৎফুজ্জামান বাবর। মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে তার ঘনিষ্ঠতা ছিল খুব বেশি। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান এবং বাবর সহ তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়েছিল। আর 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 2004 সালে ধরা পড়া যে 10 ট্রাক অস্ত্রের চালান মামলা 3 অক্টোবর 2010 সালে সেই মামলায়ও তাকে শোনেজ দেখানো হয়। খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল, যে ব্যাপক আলোচিত ঘটনাগুলো এর মধ্যে ছিল 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র এবং গোলাবারুদের চালান আটক করা হয়েছিল। 1 এপ্রিল রাতে 2টি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা ওই অঞ্চলগুলোতে। পর্যবেক্ষকদের অনেকে মনে করছিলেন যে আপনার এই ঘটনাটাই ভারতের সাথে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। কারণ আপনার তৎকালীন সময় কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে, অন্যথায় সেসব অস্ত্র ভারতের এই 7 সিস্টার্সের যে আন্দোলনকারীরা ছিল তাদের হাতে যেত। বিএনপি বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে। আচ্ছা, যাই হোক, কিন্তু আমরা যদি দেখলাম ভারতের কর্মকর্তারা মনে করে এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্রশস্ত্র ঢুকেছে, আর এই ঘটনায় বিএনপি তৎকালীন সময় মূল ভূমিকা রেখেছে। তো কি ছিল সেই আমরা দেখাই উদ্ধার তালিকায় চীনের তৈরি AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড, বিপুল পরিমাণ গুলি, বিস্ফোরক দ্রব্য। তো 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লক্ষ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার। তো এরপরে আমরা যদি দেখি সেই ঘটনা থেকে ভারতের সাথে বিএনপির সম্পর্ক খারাপের দিকে গেছে। আওয়ামী লীগকে যথেষ্ট পজিটিভ চেয়েছে। সেটা হচ্ছে যে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে আর কি কখনো ফিরতে পারবেন কিনা। এখনো খেলছেন, যেহেতু খেলাটা শুরু হয়ে গেছে, 5 দিনের টেস্ট 3 দিন শেষ হয়ে গেছে, এটা একটা। দ্বিতীয় যেটা, সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না, আসলেই তিনি এয়ারপোর্টে কি গ্রেফতার হবেন, তাকে কি অ্যারেস্ট করা হবে। থার্ড যে পয়েন্ট, সাকিব আল হাসানের ব্যাপারে বা সাকিব আল হাসানের এগেইনস্টে যে মামলাটা করা হয়েছে এটা আসলে রিগার্ডিং দ্য কারেন্ট সার্কামস্টেন্স কতটুকু স্ট্রং। ওকে, সো আমি যদি শুরু করি রিগার্ডিং দ্য সার্কামস্টেন্স 3rd নাম্বার পয়েন্ট নিয়ে, যে এটা আসলে কতটুকু স্ট্রং, তাহলে আমরা সবাই মোটামুটি কম বেশি জানি যে মোহাম্মদপুরের মামলাটা দায়ের করা হয়েছে আদাবত থানায়, সম্ভবত গার্মেন্টস কর্মী হত্যা মামলা। সেখানে সাকিবের সাথে আরো অনেকেই রয়েছেন, কিন্তু সাকিব আল হাসান এই হত্যা মামলার অন্যতম আসামি। এই হত্যাকাণ্ডটা যখন ঘটেছে ঠিক সেই সময়টায় মানে বাংলাদেশে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমেছিল, যখন পিটিএ গুলি করে আসলে সাধারণদের মারা হয়েছিল, এই মামলাটা তুলনামূলকভাবে সাকিবের এগেইনস্টে দ্যাট মাচ স্ট্রং না, এটা আমার কাছে মনে হয়। কারণ সাকিব ওই সময় বাংলাদেশে অবস্থান করছিলেন না, তিনি কানাডিয়ান গ্লোবাল T20 আবার ইউএসএ তে মেজর লিগ ক্রিকেট এগুলো খেলায় অনেক বেশি বিজি ছিলেন। সো সাকিব সরাসরি বাংলাদেশে যদি অবস্থান করতেন, মোহাম্মদপুর এলাকায় যদি অবস্থান করতেন বা ওই টেরিটরির মধ্যে যদি থাকতেন, আমার কাছে মনে হয় ইট উড বি মোর স্ট্রঙ্গার। সো এই মামলাটায় সাকিবের নাম জড়ালো খুব বেশি স্ট্রং মামলা কেস, মানে কেসগুলোর কিন্তু ধাপ আছে যে তুলনামূলক উইক, মিডিয়াম কেস, স্ট্রং কেস, মানে মামলার এজাহারের উপর ডিপেন্ড করে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব বেশি স্ট্রং না। আমি খুব বেশি আইন বুঝি না, খুব বেশি এইসব ব্যাপার বুঝি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বরং সাকিবের এগেইনস্টে আপকামিং যে কেসেসগুলো লোড হচ্ছে, যেমন তিনি শেয়ার বাজার কারসাজির সাথে জড়িত ছিলেন তার দোস্তকে নিয়ে, তারপরে তিনি স্বর্ণের ব্যবসা অনুমতি না নিয়ে তিনি করেছিলেন, মানব পাচার করেছিলেন ফিয়েস্তা নামক একটা অর্গানাইজেশনকে নিয়ে, এগুলো কিন্তু মাচ মোর স্ট্রঙ্গার দ্যান দ্যাট কেস। 1 নম্বর পয়েন্টের উত্তর দিলাম। দ্বিতীয় পয়েন্ট যেটা, সাকিব কি বাংলাদেশে আসা মাত্রই গ্রেফতার হবেন কিনা, সাকিব কি বাংলাদেশে আসতে পারবেন কিনা, এটার উত্তরটা হচ্ছে সাকিব যদি বাংলাদেশে এই মুহূর্তে আসার চেষ্টা করেন, যেহেতু তিনি একটা হত্যা মামলার আসামি, ডেফিনেটলি অ্যাকর্ডিং টু দ্য ল তিনি ইমিগ্রেশনে মানে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় তিনি, আমি যতটুকু মনে করি বা এখন পর্যন্ত এক্সপেরিয়েন্সেস গুলো যেগুলো আমরা পেয়েছি, সাকিব আল হাসানকে অ্যারেস্ট করা হবে। কারণ তিনি একটা হত্যা মামলার আসামি, সেটা এখন পর্যন্ত প্রমাণিত না, তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপার রয়েছে। যেহেতু তার নাম এসেছে তার মানে তিনি অ্যাকিউজড, অভিযুক্ত, এবং যেহেতু তিনি অভিযুক্ত
তিনি বাংলাদেশে যেহেতু নেই, ল এনফোর্সিং যে আপনার অর্গানাইজেশন গুলো রয়েছে তারা আসলে সাকিবকে পাচ্ছে না। তো সাকিব বাংলাদেশে পা রাখা মাত্র অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে অ্যারেস্ট করা হবে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। থার্ড যে পয়েন্টটা নিয়ে খুব উৎসাহ সবার বা জানার জন্য, সেটা হচ্ছে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের আসলে সিচুয়েশনটা কি, তিনি কি তার ক্যারিয়ার এগিয়ে নিতে পারবেন কি পারবেন না, এই পার্টিকুলার মামলাটা হবার পরে তিনি আসলে কতদিন খেলতে পারবেন। আমার কাছে উত্তরটা হচ্ছে যে সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের দ্য এন্ড চলমান টেস্ট। কেন আমি কথা বলছি? কারণ সাকিব আল হাসান অলরেডি পাকিস্তানে যাবার আগে আমরা খেয়াল করে দেখি তিনি কিন্তু বাংলাদেশে পা রাখতে চান না। তিনি একটা আবদার করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে খেলতে চান। এই রিপোর্টটা আমি করার পর আপনারা আমাকে গালিগালাজ করেছিলেন, এবং কোনো ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আমি জানছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনাদের প্রিয় কারো এগেনস্টে গেলে কি ভাই আমি খারাপ হয়ে গেলাম? ঘটনা তো এটা ঘটার ছিল এবং ঘটেছে। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করেছিলাম। তো সাকিব আল হাসান এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করেছেন, বাংলাদেশে আসতে তিনি ভয় পাচ্ছিলেন, তিনি অনেক ধরনের দুই নাম্বারি, অনেক ধরনের অবৈধ সম্পৃক্ততার সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন দেখে তার মধ্যে সেই কাজটা করছিল, ভয়ের ব্যাপারটা কাজ করছিল। সো সাকিব আল হাসান আসেন নাই, যখন তার বিরুদ্ধে মামলা হয়নি তখনই তিনি আসেন নাই। এখন তিনি একটা হত্যা মামলার আসামি, তিনি ডেফিনেটলি আসবেন না। এবং যেই ক্রিকেটার কদিন আগে প্রধান হিসেবে যিনি বিসিবিতে দায়িত্ব গ্রহণ করেছেন, আমাদের ফারুক আহমেদ, তিনি স্পষ্ট করেছেন যে সাকিব ঘুরে ঘুরে বেড়ায়, কতদিন তার ক্যারিয়ারকে কন্টিনিউ করতে পারবে আমি সন্দিহান। এখন আপনি বাংলাদেশে খেলবেন, বাংলাদেশের হয়ে খেলবেন, কিন্তু যেই খেলাগুলো বাংলাদেশ ঘরের মাঠে খেলবে সেই খেলাগুলোতে আপনি অংশগ্রহণ করবেন না, যেহেতু বাংলাদেশ ঘরের মাঠে যে ম্যাচেসগুলো খেলবে সেগুলো বাংলাদেশই হবে। তো সাকিব তো আসলে বাংলাদেশে এলেই অ্যারেস্ট হয়ে যাবেন, এরপরে তিনি কবে ছুটি পাবেন, ছাড়া পাবেন, এবং এই মামলা থেকে তিনি মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কোনোভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে বিবেচনা করবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যদি বিবেচিত না হন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ারই তার শেষ, যতক্ষণ না পর্যন্ত তিনি মুক্ত হবেন। সো এই যে মামলা, এই যে প্রক্রিয়া, এটা চার্জশিট আছে, ইনভেস্টিগেশন হবে, পরবর্তীতে আইনি প্রক্রিয়া শুরু হবে, এটা ভাই এমন না যে আগামী 2 মাস 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। প্রথম কথা, সাকিব আল হাসানকে বাংলাদেশে এলে অবশ্যই ল এনফোর্সিং এজেন্সি বা অর্গানাইজেশনগুলোর সাথে তাকে মুখোমুখি হতে হবে, তাকে অ্যারেস্টেড হতে হবে। তো সেটা যদি হয়, সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার, যেহেতু বয়স 38, তার যদি বয়স 25 হতো, রুবেল হোসেন মামলা খেয়েছিলেন, আর অনেক ক্রিকেটার মামলা খেয়েছিলেন, পরবর্তীতে তারা কামব্যাক করেছেন, তাহলে একটা সম্ভাবনা ছিল। সাকিবের যেহেতু বয়সটা এমন একটা পর্যায়ে অলমোস্ট এন্ডিং, রাইট নাও আমরা সানটাকে যেভাবে দেখছি যে ইট ইজ অলমোস্ট সেটিং, সো এরকম একটা অবস্থায় সাকিব আল হাসান আগামী 2-3 বছর পরেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার অবস্থায় থাকবেন, পারফরমেন্স করতে পারবেন, বাংলাদেশে আসতে পারবেন। তিনি যেসব কর্মকাণ্ডের মধ্যে জড়িয়েছেন সেটা ভাই যথেষ্ট আমার কাছে মনে হয় কনফিউজিং। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে আমি যতটুকু জানি, যতটুকু খবর পেয়েছি, যতটুকু খোঁজ রাখার চেষ্টা করছি, যে আরো অনেকগুলো যৌক্তিক মামলা, কেস লোডিং, যেগুলো সাকিব আল হাসান বিভিন্ন সময় এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে পার পেয়ে গেছেন। কিন্তু এখন যেহেতু পুরো ব্যাপারগুলো সামনে আসছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে মানি লন্ডারিং থেকে শুরু করে, সাকিব আল হাসানের এগেইনস্টে মানব পাচার থেকে শুরু করে, শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে, স্বর্ণের ব্যবসায় অনুমতি ছাড়া শুরু করে অসংখ্য মামলা লোডিং, এবং সেই মামলাগুলো যদি তার এগেইনস্টে রুজু হয়, সাকিবের এই মুহূর্তের যে সিচুয়েশন, তার থেকে সিচুয়েশনটা খারাপ হবে। সাকিবের ক্যারিয়ারের আমরা দ্য এন্ড বলতে পারি, বলতে খারাপ লাগছে, দুঃখজনক হলো সত্য। আলটিমেটলি প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।